বিসমিল্লাহির রহমানির রহিম। 47 ও 48তম বিসিএস সহ সকল সরকারি চাকরির প্রস্তুতে বাংলা গুরুত্বপূর্ণ আলোচনা। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা হতে গ্রহণ করেছে, পর্তুগিজ ভাষা হতে, আরবি ভাষা হতে, দেশি ভাষা হতে, ওলন্দাজ ভাষা হতে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ ভাষা হতে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ ভাষা হতে। আনারস এবং চাবি, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে, আরবি ভাষা হতে, দেশি ভাষা হতে নাকি ওলন্দাজ ভাষা হতে। এটি সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ ভাষা হতে। আনারস চাবি আলপিন, গুদাম, বালতি, পাউরুটি, আলমারি। এই সবগুলি শব্দ পর্তুগিজ ভাষার শব্দ, যেগুলি বাংলা ভাষা গ্রহণ করেছে, বাংলা ভাষায় এসেছে, পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। কোন শব্দগুলি? আনারস, চাবি, আলপিন, গুদাম, বালতি, পাউরুটি, আলমারি। এই সবগুলি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি শব্দ বিভিন্ন পরীক্ষায় চলে আসে। আনারস, চাবি, আলপিন, গুদাম, বালতি, পাউরুটি, আলমারি সবগুলি পর্তুগিজ শব্দ। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু শুদ্ধ বানানটি হচ্ছে ময়ূরস্য ময়দীর্ঘ পেটকাটা মূর্ধন্য স্বরের রস্যু। মুমূর্ষু শুদ্ধ বানানটি হচ্ছে ময়ূরস্য ময়দীর্ঘ পেটকাটা মূর্ধন্য স্বরের রস্যু। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবপুরা, মরাদাহ, শবদাহ, শবমরা। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে শবদাহ। তৎসম শব্দের সাথে দেশি শব্দের প্রয়োগে কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হলে শব্দটি তার যোগ্যতা হারায়। শবপুরা, আমাদের অপশন কতে আছে শবপুরা। এই শবপুরা শব্দটি শব্দটি হচ্ছে তৎসম শব্দ, আর পুরা হচ্ছে দেশি শব্দ, দুই রকম শব্দ, যে কারণে এটি হচ্ছে গুরুচণ্ডালী দোষ যুক্ত। আর মরা হচ্ছে দেশি শব্দ, আর দাহ হচ্ছে তৎসম শব্দ, যে কারণে এটি হচ্ছে গুরুচণ্ডালী দোষ যুক্ত। আর শবদাহ হচ্ছে তৎসম শব্দ, আর দাহ হচ্ছে তৎসম শব্দ। দেখেন অপশন গতে আছে হচ্ছে শবদাহ। এই শবদাহ, শব এবং দাহ দুটি হচ্ছে তৎসম শব্দ, যে কারণে এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ মুক্ত। শবপরা শব্দটির থেকে শব হচ্ছে তৎসম শব্দ, মরা হচ্ছে দেশি শব্দ। সুতরাং খুব সহজে বোঝা যাচ্ছে যে শবদাহ হচ্ছে গুরুচণ্ডালী দোষ মুক্ত। কবর নাটকটির লেখককে? জসিমউদ্দিন, নজরুল ইসলাম, মুনির চৌধুরী, দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মুনির চৌধুরী। কবর নাটকটির লেখক হচ্ছেন মুনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা নাট্যকার মুনির চৌধুরী। 52 এর ভাষা আন্দোলনে উপর ভিত্তি করে এই নাটকটি রচিত। কবর নাটকটি রচিত 52 এর ভাষা আন্দোলন। কবর নাটকটি রচিত 52 এর ভাষা আন্দোলন, এবং এটি লিখেছেন কে? মুনির চৌধুরী। এই কবর নাটকটি লিখেছেন কে? মুনির চৌধুরী। 1953 সালে তিনি জেলে বসে নাটকটি রচনা করেন। 1953 সালে তিনি জেলে বসে নাটকটি রচনা করেন। কবর কবিতার রচয়িতা? কবর নামে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কবর কবিতা। এই কবর কবিতা রচয়িতা জসিমউদ্দিন। কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। উভয়কুল লক্ষ্য অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? কারো পৌষ মাস, কারো সর্বনাশ, চালনা চুলো, ডেকিনা কুলো, সাপ মরে লাঠিও না ভাঙে,
বোঝার উপর শাকের আটি। উভয়কুল রক্ষা অর্থে প্রবচন কোনটি? সাপ কারো পৌষ মাস কারো সর্বনাশ, চাল না চুলো ডেকে না কুলো, সাপও মরে লাঠিও না ভাঙে, বোঝার উপর শাকের আটি। প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। সাপও মরে লাঠিও না ভাঙে। কারো পৌষ মাস কারো সর্বনাশ অর্থ কারো সুদিন কারো দুর্দিন। কারো পৌষ মাস কারো সর্বনাশ অর্থ কারো সুদিন কারো দুর্দিন। চাল না চুলো ডেকে না কুলো অর্থ নিতান্ত গরিব। চাল না চুলো ডেকে না কুলো অর্থ নিতান্ত গরিব। অর্থ নিতান্ত গরিব। সাপও মরে লাঠিও না ভাঙে। উভয়কুল রক্ষা। সাপও মরে লাঠিও না ভাঙে অর্থ হচ্ছে উভয়কুল রক্ষা। বোঝার উপর শাকের আটি অর্থ হচ্ছে অতিরিক্তের অতিরিক্ত। অতিরিক্তের অতিরিক্ত। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথিনী বসে পড়ল, দুর্বলতা বশত অনাথিনী বসে পড়ল, দুর্বলতা বশত অনাথা বসে পড়ল, দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। এই প্রশ্নটির যে অপশনে যে উত্তরগুলি দেওয়া আছে এগুলি থেকে মানে বানানটা খেয়াল রাখতে হবে, তাহলে হচ্ছে এই প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা সঠিক উত্তরটি করতে পারবো। সঠিক উত্তরটা হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। অপশন গ তে দেওয়া আছে যে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় বিভক্তি, বিভক্তি, ধাতু, প্রত্যয়, কৃত। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় এই চারটি অপশন থেকে কোনটি? বিভক্তি, ধাতু, প্রত্যয়, কৃত। সঠিক উত্তরটা হচ্ছে ধাতু। সঠিক উত্তরটা হচ্ছে ধাতু। বিভক্তি বলতে আমরা কি বুঝি? বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। আমি আবার বলছি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। আর প্রত্যয় হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার। আমি আবার বলছি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, যথা কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্নাযোগ কর, রত্নাযোগ কর, রত্নাযোগ আকার, রত্নযোগ আকর। এই প্রশ্নটির সঠিক উত্তরটা হচ্ছে অপশন ঘ তে আছে যে রত্নযোগ আকর, রত্নযোগ আকর। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্নযোগ আকর। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম, ছিছি তুমি কি করছো, নরম নরম হাত, উরু উরু মন। এই প্রশ্নটির সঠিক উত্তরটা হচ্ছে পাকা পাকা আম। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। বহুবচন বোঝাতে পাকা পাকা আমকে বোঝায়, বহুবচন বোঝাতে পাকা পাকা আমকে বোঝায়। তীব্রতা বা সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি বোঝায়। তীব্রতা বা সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি বোঝায়। সামান্যতা বোঝাতে উরু উরু ভাব। ভাবের গভীরতা বোঝাতে ছিছি তুমি কি করছো, ছিছি তুমি কি করছো। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? যত গর্জে তত বৃষ্টি হয় না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, নাচতে না জানলে উঠোন বাঁকা, যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়। এই প্রশ্নটির সঠিক অর্থ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণুদে, রবীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ ঠাকুর থেকে বুদ্ধদেব বসু। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম টি.এস. এলিয়টের কবিতা বাংলায় অনুবাদ করেন। এদেশের কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি এই অনুবাদ করেছিলেন। বিষ্ণুদেব 1950 সালে এলিয়টের কবিতা অনুবাদ করেন। বুদ্ধদেব বসুও
টি.এস. এলিয়টের কবিতা অনুবাদ এলিয়টের কবিতা নামে প্রকাশ করেন। বুদ্ধদেব বসু টি.এস. এলিয়টের কবিতার অনুবাদ এলিয়টের কবিতা নামে প্রকাশ করেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা অগ্রপথিক, বিদ্রোহী, পোলা উল্লাস নাকি ধূমকেতু? এই প্রশ্নটির সঠিক উত্তরটা হচ্ছে পোলা উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা পোলা উল্লাস। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ। এতে মোট 12টি কবিতা রয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। প্রথম কবিতা হচ্ছে পোলা উল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, তৃতীয় কবিতা রক্তাম্বর ধরণী মা। সাধারণত এই প্রশ্নটি থেকে এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরে আসে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা কোনটি? তাহলে হবে বিদ্রোহী। প্রথম কবিতা পোলা উল্লাস, আর তৃতীয় কবিতা কোনটি? রক্তাম্বর ধরণী মা। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কবিতার নাম, গল্প সংকলনের নাম, উপন্যাসের নাম, কাব্য সংকলনের নাম। এই প্রশ্নটির সঠিক উত্তরটা হচ্ছে উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। তাহলে শেষের কবিতা একটি উপন্যাস। এই উপন্যাসটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে অমিত, লাবণ্য ও কেতকী রায়। অমিত, লাবণ্য ও কেতকী রায়। কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? তিনি সমাজের মাথা, মাথা খাটিয়ে কাজ করবে, লজ্জা আমার মাথা কাটা গেল, মাথা নেই তার মাথা ব্যথা। এই প্রশ্নটির সঠিক উত্তরটা হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। অবহেলা অর্থে মাথা নেই তার আবার মাথা ব্যথা। অবহেলা অর্থে মাথা নেই তার মাথা ব্যথা। আচ্ছা, মোড়ল বা প্রধান অর্থে তিনিই সমাজের মাথা। মোড়ল বা প্রধান অর্থে তিনিই সমাজের মাথা। বুদ্ধি অর্থে মাথা খাটিয়ে কাজ করবে। বুদ্ধি অর্থে মাথা খাটিয়ে কাজ করবে। সম্মানহানি অর্থে লজ্জায় মাথা কাটা গেল। সম্মানহানি অর্থে লজ্জায় মাথা কাটা গেল। সম্মানহানি অর্থে লজ্জায় মাথা কাটা গেল। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিখুঁত, আনমনা, অবহেলা, নিমরাজি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে নিমরাজি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে নিমরাজি। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। নিখুঁত, এখানে নি বাংলা উপসর্গ। নিখুঁত, এখানে নি বাংলা উপসর্গ। আনমনা, এখানে আন বাংলা উপসর্গ। অবহেলা, এখানে অব তৎসম উপসর্গ। আর নিমরাজি, এখানে নিম ফার্সি উপসর্গ। নিমরাজি, এখানে নিম ফার্সি উপসর্গ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ, সূর্য, নক্ষত্র নাকি গগন? এই প্রশ্নটির সঠিক উত্তরটা হচ্ছে চাঁদ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। তাহলে চাঁদ হচ্ছে তৎসম শব্দ, বাকি তিনটি হচ্ছে, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ, বাকি তিনটি হচ্ছে তৎসম শব্দ। সূর্য, গগন, নক্ষত্র। সূর্য, গগন, নক্ষত্র হচ্ছে তৎসম শব্দ। যেসব তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? যেসব শব্দের মূল সংস্কৃত শব্দে পাওয়া যায়, যেসব শব্দের মূল সংস্কৃত শব্দে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত হস্ত, প্রাকৃত হাত, তদ্ভব প্রাকৃত হত, আর তদ্ভব হচ্ছে হাত। সংস্কৃত হস্ত, প্রাকৃত হত, আর তদ্ভব হচ্ছে হাত। বাংলায় কোরআন শরীফের অনুবাদক কে? কেশবচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, মাওলানা আকরাম খাঁ। বাংলায় কোরআন শরীফ অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। বাংলায় কোরআন শরীফ অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন 1881 থেকে 1886 পর্যন্ত 6 বছরের সাধনা ও পরিশ্রমের টিকা সহ কোরআন শরীফের প্রথম অনুবাদ করেন। ভাই গিরিশচন্দ্র সেন 1881 থেকে 1886 পর্যন্ত 6 বছরের সাধনা ও পরিশ্রমের টিকা সহ কোরআন শরীফের প্রথম অনুবাদ করেন। 1835 সালে নারায়ণগঞ্জ জেলায় পাঁচদোনা গ্রামে
জন্মগ্রহণ করেন। তিনি 1871 সালে ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম সমাজ ধর্মে দীক্ষা লাভ করেন। তিনি 1871 সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষা লাভ করেন। তাহলে এই ছিল আজকে বাংলা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।